যত লাগে ততবার হাই কেয়ার ডাইপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডাইপার, মোর দেন কেয়ার। রাজধানীতে ভূমিকম্প, আরও বড় ভূমিকম্পের শঙ্কা। বিষয়টি নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডাইপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইমম জান্নাত প্রভা। দর্শক, এ বিষয়ে জনসাধারণের মতামত শুনব, তবে তার আগে চলুন দেখে আসি এই বিষয়ে এটিএন নিউজের প্রচারিত একটি প্রতিবেদন। রাজধানী ঢাকার জন্য এতদিন বড় মাথা ব্যথার কারণ ছিল সিলেটের জৈন্তাপুর এলাকার ভূতাত্ত্বিক চ্যুতি বা ডাউকি ফল্ট এবং টাঙ্গাইলের মধুপুরের ভূফাটল। এর মধ্যে ডাউকি ফল্ট অন্তত ৮.৫ এবং মধুপুর ফল্ট ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা ছিল বিশেষজ্ঞদের। গেল বছর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এক গবেষণায় দেখানো হয় মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে ঢাকার ৮ থেকে ১৪ লাখ ভবন ধসে পড়ার আশঙ্কা রয়েছে, যা মোট ভবনের ৪০ থেকে প্রায় ৬৫%। আর সিলেটের ডাউকি ফল্টে ৭.১ মাত্রার ভূমিকম্প হলে প্রায় ৩ লাখ ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বিশেষজ্ঞদের। তারা বলছেন এ দুটি ভূফাটলের সঙ্গে এখন যোগ হলো আরও একটি শীতলক্ষা যে ফল্ট, এটা তো অ্যাক্টিভ এখন বোঝাই যাচ্ছে। অতীতেও কিন্তু কিছু আর্থকেক এখানে হয়েছে গত কয়েক বছরে। এখন এটা একটা এই কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আর্থকেক হলো। শীতলক্ষার সোর্স হিসাবে এটা কীরকম ডেঞ্জারাস, এই ফল্ট কত বড় ধরনের ম্যাগনিটিউডের আর্থকুয়েক ক্রিয়েট করতে পারে, এটা আমাদের এখন মেক করছে। একই সঙ্গে বিশেষজ্ঞরা জানান নরসিংদীর এই ভূফাটল নতুন আবিষ্কৃত নাকি মধুপুর ফল্টেরই বর্ধিত অংশ, তাও বিস্তর গবেষণার প্রয়োজন। তবে শুক্রবারের মাত্র ৫.৭ মাত্রার ভূকম্পনই বলে দিচ্ছে ভয়াবহ সময় অপেক্ষা করছে রাজধানীবাসীর জন্য। হিস্ট্রিক্যালি আমাদের এখানে ৭ ম্যাগনিটিউড আর্থকুয়েক হওয়ার কথা, এখন দেখেন ৫ মাত্র 5.5 ম্যাগনিটিউড আর্থকুয়েক কিন্তু আমাদের অনেক বিল্ডিংয়ের ড্যামেজ হয়েছে। ৫.৫-এর যদি ক্ষতি হয়ে থাকে তার মানে বুঝতে হবে যে আমাদের যদি ৭ আসে আমাদের ঢাকা শহরে অনেক বিল্ডিং ধরাশায়ী হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা প্রস্তুত কিনা। অর্থাৎ আমাদের বিল্ডিং কোড অনুযায়ী যদি বিল্ডিংগুলো করা হতো এবং আমাদের যদি কোয়ালিটি কন্ট্রোল আমরা মেনটেন করতাম, তাহলে বিল্ডিংয়ের এত ক্ষয়ক্ষতি হয় না। একই সঙ্গে ভূমিকম্প মোকাবেলায় বিশেষজ্ঞদের পরামর্শ আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখা, পাশাপাশি ভূমিকম্প নিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ বাড়ানোর পরামর্শ দেন তারা। দৌড়াদৌড়ি করে বের হয়ে কোনো লাভ নেই। সবচেয়ে দুর্বল জায়গা বিল্ডিংয়ের হলো লিফট এবং সিঁড়ি। ১০ সেকেন্ডে ভূমিকম্পটা হয়ে গেল, হ্যাঁ, তো 10 সেকেন্ডে আমি তো সিঁড়িতে পর্যন্ত যদি যাই, সিঁড়িটা আগে পড়ে যাবে। কোনটা কম ক্ষতি হয়েছে কোনটা বেশি ক্ষতি হয়েছে এটাকে চিহ্নিত করে ট্যাগ লাগা দেয়া, আমাদের কিন্তু ওই জিনিসটা এই মুহূর্তে করা উচিত। এখন যদি না করি, পরে যদি একটা বড় ভূমিকম্প আসে আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে। সে সঙ্গে ভবন নির্মাতাদের বিল্ডিং কোড মানাতে সরকারকে আরও কঠোর হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। আরাফাত সিদ্দিকী, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ প্রতিবেদনটি দেখলেন, এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। আগামীতে যদি ভূমিকম্প এভাবে থাকে তাহলে আমাদের একটা জীবনের সংকার হয়ে গেছে। সে কারণে আমি মনে করি ভূমিকম্পের ব্যাপারে আমাদের যারা বিশেষজ্ঞ আছে তাদের সাথে সরকার তাদের পরামর্শ নিয়ে কিভাবে ভূমিকম্পকে প্রতিরোধ করা যায় এবং জলবায়ু ব্যাপারে কিভাবে আলোচনা করে ভূমিকম্পর ব্যাপারে একটা ভালো সুষ্ঠু সমাধানে পৌঁছা যায়, সে ব্যাপারে আমি সরকারের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি। ধরে নিলাম আমরা এটা ফ্রিকাস্ট করতে পারি না যে এখন হয়ে যাবে, ফোরকাস্টের কোনো সুযোগ নেই। সুযোগ নাই বিদায় সচেতনতা বৃদ্ধির জন্য যে ছাত্ররা ভূমিকম্পের একটা রিহার্সালগুলো টেবিলের তলে গিয়ে ঢুকবে, এই জিনিসগুলো তো অহরহ করা যায়, যে এটা জাপান করে, পৃথিবীর অন্যান্য দেশ করে। আমি জোর দেব মানুষকে সচেতন করা। আর আমরা এত আন্তর্জাতিক সংস্থার সাথে জড়িত, ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে এনভায়রনমেন্টাল থেকে শুরু করে, তারা আমাদের কি টেকনোলজিক্যাল হেল্প দিচ্ছে, এটা সরকারকে, এই স্মার্ট সরকার বলতে চাই, এত বড় বড় অর্থনীতিবিদ, তারা যাতে এটার একটা সমাধান, একটা মানচিত্র, একটা পরিকল্পনা আমাদের দেয়। আমাদের উচিত সচেতন হওয়া এবং আমাদের গভর্নমেন্টের পদক্ষেপ নেওয়া। হ্যাঁ, একটা নগর আয়ন কীভাবে হয়, হ্যাঁ, সেটাকে করতে হবে, নাইলে যে কোনো সময় আমাদের এই ঢাকা শহর
তছনছ হয়ে যাবে। শুধু আমরা খালি বিল্ডিং করি, কিন্তু আমাদের যে পর্যাপ্ত খালি জায়গার দরকার ওই খালি জায়গাগুলো আমাদের এখানে নাই। তাই আমি মনে করি সরকার এই যে খালি জায়গা গাছপালা লাগানো বেশি, এবং যাতে পাহাড় যে অনেক জায়গায় কেটে ফেলতেছে, উঁচু ভূমি হলে ওইগুলি আস্তে আস্তে দিন আমরা কেটে ফেলতেছি, এগুলি থেকে আমাদের দূরে থাকা উচিত। সেটা আমাদের পুরনো ঢাকাতেই নজর দিতে হবে। এই যে তারপরে ঢাকার মাঝে এই যে মহাসিন হল, মানে ম্যাক্সিমাম হল তো পুরাতন, ওগুলো 100 তলা বিল্ডিং করে দিতে হবে, কারণ এগুলো ভেঙে যেগুলোর মধ্যে আমাদের যথেষ্ট প্ল্যান হবে। এবং মনে করেন যে জাপানে তো এরকম হয়, তাহলে জাপান কেন ভয় পান? কারণ জাপান তো তার অবকাঠামো এভাবে করা, আর আমারও অবকাঠামো খুব নড়বড়ে, এবং আমরা পুরো সমান হয়ে যাবে, একদম সমান। এটা ভবিষ্যতের জন্য সতর্কবাণী। হয়তো এর মধ্যেই আবার আরেকটা হয়তো ভূমিকম্প হইতে পারে, যেহেতু দ্বিতীয় ভূমিকম্পটা যদি 5.7ও হয় তাহলে আরও ভয়াবহ ঢাকা শহর বা সারা বাংলাদেশ হইতে পারে। তবে আমরা নামাজ পড়ে দোয়া করব। শক্তিশালী ভূমিকম্পে নরসিংদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5-এ। এই ভূমিকম্পের ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় নরসিংদী থেকে স্বাগত জানাচ্ছি আমি সোহাগ মিয়া। এই বিষয় নিয়ে নরসিংদীর মানুষ কি বলছেন, চলুন জেনে আসা যাক। সরকারের ব্যবস্থাপনায় আপনার নরসিংদীতে আপনার অনেক বিল্ডিং আছে বর্তমানে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এই সরকারে এগুলা এখনো দেখছে না, যার ফলে নরসিংদীতে 2টা প্রাণ ঝরে গেছে। এখন অবস্থা যদি আরো আপনার বেগতি দেখা যায় বা আরো যদি আপনার এই ভূমিকম্প একটু বড় লেভেলের হয় তাহলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। নরসিংদী জেলার ভিতরে, নরসিংদীর মাঝে মানুষ আতঙ্কের ভিতরে আছে। তারপরে আপনি দেখা গেল অনেক বিল্ডিং পুরনো হয়ে গেছে, এটি ড্যামেজ নাই, এগুলা বিল্ডিং নির্মাণ করার সময় ভালো করে নাই, এর জন্য অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমাদের এই ক্ষয়ক্ষতির ভবনগুলো যদি আইন মেনে করা হতো তাহলে ক্ষয়ক্ষতির সংখ্যা দেখা যায় আরো কম হতো। এ কারণে আমাদের সরকারের কাছে আবেদন, এই ভবনগুলোর যে মালিকগুলা ওনাদেরকে আইনের আওতায় আনা। 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী সহ আশপাশের কয়েকটি জেলা। এতে এখন পর্যন্ত ঢাকা এবং নারায়ণগঞ্জে 10 জন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন শতাধিক। এ বিষয়ে সাধারণ মানুষের মতামত জানবো। আমি শিহাব খান গাজীপুর থেকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। আমরা 7তলা ভবন থেকে খুব সুস্থভাবে ফিরেছি, কিন্তু এখানে গেটে আইসা পাড়াপাড়িটা দিয়া বা মানুষের আতঙ্ক করায় এরকম কাজ করেছে, যার জন্য এই দুর্যোগ বা এরকম একটু মানুষের আহত হয়েছে। আমি বিজিএমই এবং সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা আপনাদের ট্রেনিং এর মাধ্যমে, বিভিন্ন অ্যাওয়ারনেসের মাধ্যমে আমাদের শ্রমিক এবং আমাদের কলকারখানার ভাই বোনেরা আরো বিভিন্নভাবে তারা অ্যাওয়ারনেস হবে, ট্রেনিং পাবে, এটা এই সহযোগিতা আমরা চাই। দর্শক, এই ছিল এটিএন নিউজের নিয়মিত আয়োজন হাই কেয়ার ডায়াপারের সৌজন্যে আমাদের কথা অনুষ্ঠানের আজকের পর্ব। বিদায় নিচ্ছি আমি সাইমুম জান্নাত প্রভা। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের। আমাদের কথা সৌজন্যে হাই কেয়ার বেবি প্যান্ট ডায়াপার। যত লাগে ততবার হাই কেয়ার ডায়াপার। আমার সোনামণির সুরক্ষা তো আমার হাতে, মা হিসাবে আমি তাই কেয়ারফুল। হাই কেয়ার ডায়াপার, মোর দেন কেয়ার।